শ্রী গুরু চরণ কমলেভ্য নমঃ। সমস্ত ভক্তবৃন্দ, বিদ্বৎ সমাজ, বৈষ্ণব মণ্ডলী আমার অভিবাদন নেবেন। আজকে আমাদের বৃন্দাবন থেকে এই হরিদ্বার থেকে ফেরার টিকিট হচ্ছে, যে টিকিটটা উৎকল এক্সপ্রেসে হবে, কলিঙ্গ উৎকল এক্সপ্রেসে এই টিকিটটা করা হচ্ছে। আপনাদের কাছে একটি বিশেষ নিবেদন, কালকের টিকিট করতে গিয়ে যেহেতু পরশুদিন রাত্রে সব টিকিট রাত্রে অনলাইনে বুকিং হয়ে গিয়েছিল, আমরা ওপেনিং টাইমে টিকিট করতে গিয়েও দেখা গেল 13টা ওয়েটিং হয়ে গেছে হরিদ্বার থেকে হাওড়া। তখন আমরা কি করলাম বলুন তো, এই দু রাত ওয়েটিংয়ে আসবে কি করে? টিকিট সব একজনের পিছনে টিকিট সব ক্যান্সেল করলাম। ক্যান্সেল করে এই টিকিটকে লখনৌ পর্যন্ত, হরিদ্বার থেকে লখনৌ পর্যন্ত টিকিট ছিল, সেটা আমরা কাটলাম এবং লখনৌ থেকে আবার অমৃতসর মেলে আমরা টিকিট কাটলাম হাওড়া পর্যন্ত। এই জন্য 13 জন লোককে এইভাবে ট্রেন চেঞ্জ করে আসতে হবে এবং সেগুলো সব কনফার্ম টিকিট, সেটা মনে রাখবেন। সেই জন্য আমরা আপনাদের জন্য জি জান দিয়ে চেষ্টা করছি যাতে আপনাদের কোনো অসুবিধা না হয়। আমাদের চেষ্টার কোনো ত্রুটি নেই, এরপর ভগবানের হাত। তো আমরা কালকের টিকিট ক্যান্সেল করতে গিয়ে একজনের পিছনে 400 টাকা করে অতিরিক্ত খরচ হয়েছে। টিকিট সেসব নিয়ে আমাদের কোনো চিন্তা নেই, আপনাদের কাছে সে টাকা চাইবও না। যদি কেউ দিল তার ব্যাপার, কিন্তু আমরা আমাদের দায়িত্ব সুষ্ঠুভাবে পালন করব। আর আজকের টিকিট হবে হরিদ্বার থেকে মথুরা, আর আগামী রবিবারের টিকিট হবে মথুরা থেকে হাওড়া চম্বল এক্সপ্রেসে। ওই টিকিট আমরা রবিবারের দিন কাটব। বিভিন্ন স্টেশনে আমাদের লোক পৌঁছে যাবে এবং টিকিটগুলো কাটা হবে। এবং সমস্ত টিকিটের ব্যাপারে সবার সঙ্গে লিঙ্ক রাখার জন্য আমি সবসময় তৈরি থাকি, যাতে কারো কোনো রকম অসুবিধা না হয়, কেউ বিপদে না পড়ে। কোথায় কোন টিকিট হলো, কোনটাকে বাতিল করতে হবে, কোনটাকে ক্যান্সেল করতে হবে, কোনটা ঠিক মতো হলো না হলো, এসব নিয়ে আমাকে সবসময় চিন্তা করতে হয়। সেই জন্য আপনাদের জানিয়ে দিচ্ছি, এটা একটা বিশেষ প্রকরণ। টিকিট কাটা, বিভিন্ন ভাবে টিকিট কাটা, এবং সেই টিকিটটা আবার একভাবে হয় না। যেমন অযোধ্যা থেকে যে টিকিট আমরা কেটেছি, সেই টিকিটে কয়েকটা ওয়েটিং রয়ে গেছে, সেগুলো কিছুতেই অন্যভাবে করা গেল না, কারণ অযোধ্যা থেকে ঋষিকেশের আর কোনো ট্রেন নেই। সেই জন্য আমরা সবাই একসঙ্গে চলে যাব, একটু অ্যাডজাস্ট করতে হবে। কিন্তু অযোধ্যা পর্যন্ত সবার কনফার্ম টিকিট, যেহেতু মাঝখান থেকে টিকিট কাটা পড়ছে, সেই জন্য আমরা কোনো রাস্তা কোনোভাবে করতে পারিনি। কয়েকটা টিকিট ওয়েটিং আছে, সেটা আমরা ঋষিকেশে গিয়ে নামবো, এক রাত্রির ব্যাপার, সবাই নিজেদের মধ্যে অ্যাডজাস্ট করে নেব। পরবর্তী অ্যানাউন্সমেন্ট হচ্ছে আগামী বছর আমাদের প্রোগ্রাম, আগামী বছর মানে 2025-এর 26শে অক্টোবরে আমাদের প্রোগ্রাম শুরু হবে এবং সেটা সোজা কুরুক্ষেত্রে, যেখানে গীতার আবির্ভাব, কৃষ্ণ যেখানে গীতা বলেছিলেন সেই জায়গা, সঙ্গে দৈপায়ন হ্রদ, সঙ্গে ব্রহ্মকুণ্ডের অনন্ত মহিমা আপনারা জানেন। এই জন্য এটাকে ধর্মক্ষেত্র বলে গীতার প্রথম শ্লোকে বলা হয়েছে, ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা যুযুৎসবাহ মামকা পাণ্ডবাশ্চৈব কিম কুর্বত সঞ্জয়। এই যে ধর্মক্ষেত্র কেন বলা হয়েছে, কারণ এখানে ব্রহ্মা যজ্ঞ করেছিলেন, বিশাল ব্রহ্মযজ্ঞের স্থান, সেই জন্য ব্রহ্মকুণ্ড। এখানে জনক রাজা হলসস্তায়ন করেছিলেন, সেই হলসস্তায়ন করতে গিয়ে জনক রাজার সোনার নাঙলের ফলায় সীতা দেবীকে তিনি পেয়েছিলেন। রামায়ণে বর্ণিত আছে যে সীতা দেবীর জন্মবৃত্তান্ত বলতে গেলে অনেক লম্বা কথা, তবু একটু বলি, আপনারা শুনবেন, একটু সময় দিয়ে শুনবেন। সীতা দেবীর জন্ম হয়েছিল মানে রাবণ একবার ঋষিদের কাছ থেকে কর নিতে চেয়েছিলেন। দণ্ডকারণ্যে সব ঋষিদের বললেন কর দাও,
বলে আমাদের যা আছে নিয়ে যাও, আমাদের কাছে কি আছে। রাবণ দেখলো সত্যিই তো এই ঋষিরা ভিক্ষে করে খায়, বনের ফল খায়, জল খায় ইত্যাদি, এদের কাছ থেকে কী নেওয়া যায়। তখন প্ল্যান করলেন, ঋষিরা একটা লক্ষ্মীর আবির্ভাবের যজ্ঞ করছিলেন, লক্ষ্মীর উপাসনা করছিলেন, সেই কলসটাকে নিলেন, নিয়ে ঋষিদের খানিকটা করে রক্ত বের করে নিলেন, নিয়ে ওই কলসটায় ভর্তি করলেন। কলসটা ভর্তি করে তিনি লঙ্কায় গিয়ে মন্দোদরীকে বললেন, দেখো মন্দোদরী, এই কলসটাতে বিষ আছে, তুমি এই কলসটাকে এমন জায়গায় রাখো যাতে কেউ না পায়, লুকিয়ে রেখে দেবে রাজভবনের তোমার কক্ষের একটা কোণে, যাতে কেউ হাত না দিতে পারে। মন্দোদরী লকারে তেমনিভাবেই রেখেছিলেন। কিন্তু রাবণ বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ায়, নানান রকম উৎপাত উচ্ছৃঙ্খল, মেয়েদের প্রতি দুরাচার করে। এইসব কারণে মন্দোদরী দেবী তিনি খুব দুঃখী হয়েছিলেন। মন্দোদরী কিন্তু মহাসতী ছিলেন। তিনি বললেন, এই স্বামীর নামে এত নিন্দা শুনে তো পারা যায় না, আর এই সব নানান রকম ব্যাপার, আমি এক কাজ করি, আমি না বিষ খেয়ে মরে যাই। স্বামীর হাতের দেওয়া বিষ তিনি দিয়েছিলেন, সেই জন্য মন্দোদরী ওই রক্তের কলসের রক্তটাকে খেয়ে নিয়েছিলেন। নিয়ে কি হলো, ঋষি রক্ত তো আর মন্ত্রপুত ঘর, ফলে ওই রক্তে মন্দোদরীর গর্ভ হয়ে গেল। গর্ভ নিয়ে তিনি চিন্তা করলেন, হায় হায়, স্বামী বাড়ি নেই, কোথায় কোথায় দেশ বিদেশে ঘুরে বেড়ায়, কি না কি করে বেড়ায়, এখন যদি আমি গর্ভবতী হই লোকে কি বলবে। তখন তিনি রথে করে চলে আসেন এই কুরুক্ষেত্রে। এখানে এসে তিনি গর্ভকে এখানেই ত্যাগ করেন এবং তার মধ্যে একটি সুন্দর মেয়ে জন্ম নেয়। মেয়েটাকে একটা সোনার পেটিতে করে সুন্দর করে সাজিয়ে সোনা দানা কাপড় চোপড় দিয়ে সেই পেটির মধ্যে মেয়েটাকে রেখে মাটির তলায় পুঁতে দেন। কিন্তু তখন দেখা যায় যে হলসস্তায়ন যজ্ঞ করে ওই সোনার পেটিটা মহারাজ জনক রাজা পেয়ে গেছিলেন। সেই জন্য সীতা দেবীর জন্ম ভূমিপুত্রী বলা হয়, পৃথিবীর পুত্রী। সীতা দেবীকে জনক রাজা তার মেয়ে বলে তিনি নিয়ে পালন করেছিলেন। সেই জন্য সীতা কিন্তু অদ্ভুত ব্যাপার, সীতার অলৌকিক জন্ম বৃত্তান্ত। এই জন্য এখানে কুরুক্ষেত্রে যুগ যুগ ধরে ব্রহ্মা যজ্ঞ করেছেন, দেবতারা যজ্ঞ করেছেন, বসুদেব যজ্ঞ করেছেন এবং জনক রাজা হলসস্তায়ন যজ্ঞ করেছেন। এবং এখানে ব্রহ্মকুণ্ড রয়েছে, যার জলে স্নান করলে সমস্ত পাপ বিধৌত হয়। সেই ব্রহ্মকুণ্ডে আমরা স্নান করব। ব্রহ্মকুণ্ডের মাঝে শিবের মন্দির আছে, সেই মন্দিরে গতবারেও হরিকথা হয়েছিল, এবারেও হবে। এখানে ব্যাস গৌড়ীয় মঠ আছে টিলার উপরে, সেই গৌড়ীয় মঠ, তার পিছনে অনেক মন্দির আছে। এছাড়া যেখানে গীতা আর ব্যাখ্যা ভগবান করেছিলেন, গীতার শ্লোক বলেছিলেন, সেই জায়গা দর্শন হবে। তার সঙ্গে আরও অনেক কিছু জায়গা রয়েছে। আমাদের সচিন তোমর লাইনে এসে গেছে। সচিন আমাদের গেস্ট হাউসের ম্যানেজার, এখন সে না প্রচুর तीर्थ করে এলো। भैया सचिन तुमको हम देख रहे हैं, बहुत खुश हो रहे हैं, तुम्हारे बारे में हम पूछ रहे थे। सचिन को केदारनाथ में देखा और उसमें देखा सूर्य कुंड में, यमुनोत्री में, गंगोत्री में, केदारनाथ में, बद्रीनाथ में देखा। मैं बहुत खुश हुआ। तुम बहुत ज़्यादा दर्शन करने गए तो सचिन को देख करके मुझे बहुत खुशी हुई। तुमको मैंने फेसबुक में फॉलो किया था, तो अच्छी बात है। बात यह है कि अगले साल हमारा प्रोग्राम रहेगा, सीधा कुरुक्षेत्र जाएंगे, या जहाँ गीता का व्याख्या कृष्ण भगवान ने किया था, उस स्थान का दर्शन करेंगे। उसके साथ साथ और भी दर्शन करेंगे आपका कुरुक्षेत्र के जितने भी स्थान हैं, और जहाँ पर अर्जुन ने बाण के द्वारा गंगा को निकाला था और भीष्म को जल पान कराए थे। भीष्म जल पीना चाहते थे, तो वो जल जो है पृथ्वी में बाण से निकाला था, इसलिए वो बाण गंगा के नाम से प्रसिद्ध है। तो कुरुक्षेत्र में ये बाण गंगा, ये ब्रह्म कुंड, ये द्वैपायन रथ, ये गीता का क्षेत्र, ये सारे मंदिर आदि अगले साल हमारा प्रोग्राम होगा। 2025 का प्रोग्राम अभी से प्रोग्राम का सेटल हो गया है। 26 अक्टूबर को जाने का प्रोग्राम है, और गीता महायज्ञ का डेट है, अगले साल का जो गीता महायज्ञ का जो डेट है वो 5 तारीख का है। 6 तारीख को लोग वापिस आएंगे। और इस साल गीता महायज्ञ होगा
कौन सी तारीख को? ध्यान रखना, गीता महायज्ञ होगा 4 तारीख को, 3 तारीख को यज्ञ होने के बाद 4 तारीख को सारे लोग वापिस आ जाएंगे। 29 तारीख को हम लोग वृंदावन पहुंचेंगे सारे यात्रियों को लेकर के। 29, 30, 31, 1, 2, 3 ये मैंने कमरे के लिए भी बोल दिया था। 6 कमरा हमको चाहिए और ये 6 दिन के लिए चाहिए। 4 तारीख सुबह बिल्कुल 3:30 4 बजे सारे यात्री निकाल के आएंगे, क्योंकि 4:30 बजे का ट्रेन है उसका चंबल एक्सप्रेस, उसी ट्रेन से सारे यात्री वापिस आ जाएंगे। इसलिए ये सारा प्रोग्राम सचिन को भी सुन रहे हैं, देख के अच्छा लगा। सचिन तोमर बहुत अच्छा लड़का है और वो आज ऑनलाइन में, मैं कल पूछ रहा था कि सचिन आया कि नहीं, परसों भी पूछा था तो देख रहे थे, तो अच्छा हो गया, लाइन में भी आ गया और हिंदी में भी मैंने बोल दिया। तो इसलिए सचिन इसको शेयर करता जा रहा है, बहुत बढ़िया बात है। और आज हमारा टिकट हरिद्वार से मथुरा का टिकट होगा, जो 29 तारीख को हम हरिद्वार से मथुरा आएंगे और मथुरा में 2 बजे तक हम वृंदावन पहुंच जाएंगे। ये सारा प्रोग्राम आपको बोला जा रहा है, आप लोग ध्यान रखिएगा और सभी लोग अगले साल के लिए तैयार हो जाइए। और वृंदावन से जो टिकट होगा वो अगले रविवार को होगा। अगले रविवार को टिकट हम रिजर्वेशन करेंगे मथुरा से सीधा हावड़ा के लिए चंबल एक्सप्रेस में, तो रविवार को होगा। बहुत सारी समस्याओं को झेलते हुए टिकट काटना पड़ता है, टिकट लेना पड़ता है, वो सब तो हम कर ही रहे हैं आप ही लोगों के लिए। आप सब भक्त लोग हैं, आप लोग बहुत अच्छे हैं। वृंदावन में हमारा गेस्ट हाउस है, केशवानंद पैलेस के नाम से जो गेस्ट हाउस है, वो गेस्ट हाउस का सारा देखभाल का दायित्व हमारा देवेंद्र जो है वो उसके लीज में देवेंद्र लिया हुआ है। और सचिन तोमर जो है वो गेस्ट हाउस का संचालन करता है, अभी 4 धाम करके आया। ये बहुत अच्छा लड़का है, सभी प्रकार से आश्रम का सब कुछ देखता भी है और कोई भी बात कहते तो सचिन उसको कर देता है, अच्छा लड़का है। इसलिए आप सभी को मेरा हार्दिक अभिवादन है। हम लोग टिकट काटेंगे, अभी टिकट का यहाँ 8 बजे जो ओपनिंग होगा उसमें नाम लिखा हुआ है, सारा सब कुछ प्रोग्राम को आप लोग ध्यान से सुनिएगा। इसलिए इसको हम अभी शेयर करके फिर दूसरा प्रोग्राम आपको बोलना चाहेंगे, बांग्ला भाषा में भी कुछ बोलेंगे। और आप एक बात को ध्यान दीजिए कि हमारे वृंदावन में जो गेस्ट हाउस है उसमें आप बुकिंग कर सकते हैं। बंगाल से बुकिंग करके जितने भी लोग जाते हैं वो गेस्ट हाउस, इतना बड़ा कमरा है, इतना बढ़िया अरेंजमेंट है गेस्ट हाउस में कि आप सभी लोग যত বাঙালি আছেন সবাই আমাদের গেস্ট হাউসে যাবেন। চৈতন্য বিহার ফেজ 2 সেক্টর 3-তে পড়ে এটা, কেশবানন্দ প্যালেস নামক গেস্ট হাউস। একটা রুম বিশাল বিশাল, বাথরুমগুলো বড় বড়, গরম জল, ঠান্ডা জল, এসি, নন এসি, সব রুম এসি করা। তো সে আপনি এসি চালাতে পারেন, না পারেন নন এসিও নিতে পারেন, সেটা আপনার ব্যাপার। সেই জন্য আপনারা সবাই এই গেস্ট হাউস কেশবানন্দ প্যালেস সুন্দরবনে আপনারা অবশ্যই পাবেন, এটা মনে রাখুন। এবং গেস্ট হাউসের অপোজিটে আমাদের আশ্রমে সেখানেও এসি রুম আছে, নন এসি রুম রয়েছে 10টা, মানে আরও রুম রয়েছে 3 তলায়, সেগুলো পার্মানেন্ট ভাড়া আছে। সেই জন্য আপনারা যারা যাবেন বৃন্দাবনের কম ভাড়াতে যদি থাকতে চান, ভক্তি যোগাশ্রম, এটা গেস্ট হাউসের অপোজিটে, ওই পার্টটা সেক্টর 3, এই পার্টটা সেক্টর 4। সেক্টর 4-এ ভক্তি যোগাশ্রম। সেই ভক্তি যোগাশ্রমে বৃন্দাবনে গিয়ে আপনারা নিজেরা যারা যাবেন, আমার সঙ্গে যায় তো তারা থাকেই, যারা নিজেরা যাবেন তারা সেক্টর 4-এ ভক্তি যোগাশ্রমে থাকতে পারেন। সমস্ত বাঙালিদের একটা বিশেষ প্রতিষ্ঠান, এটা মনে রাখবেন। সেই জন্য বৃন্দাবনে ভক্তি যোগাশ্রম এবং বৃন্দাবনে কেশবানন্দ প্যালেস, এই দুটোই আমার দ্বারা প্রতিষ্ঠিত। সেই আশ্রম বা গেস্ট হাউসে আপনারা অনায়াসে বুকিং করতে পারেন। আশ্রমের বুকিং নাম্বারে ফোন করে বলে আমরা গেস্ট হাউসে ফোন করব, সচিনের নাম্বারটা পরবর্তীকালে আপনাদের দিয়ে দেওয়া যেতে পারে, সেটা আমরা দিয়ে দেব। এটা আপনারা অবশ্যই
যোগাযোগ করবেন। যে কেশবানন্দ প্যালেস অনলাইনে খুঁজলেই পেয়ে যাবেন, কেশবানন্দ প্যালেস বা কেশবানন্দ ধাম, এই নামেই, দুটো নামই এটা চলে। সেই জন্য কেশবানন্দ প্যালেস আপনারা অনলাইনে খুঁজলেই পেয়ে যাবেন। আর এখানকার নাম্বার নিয়ে বুকিং করে নেবেন, কোনো অসুবিধা হবে না। বা আশ্রমের নাম্বারে ফোন করে বা আশ্রমে বুকিং করতে পারেন। একটা হচ্ছে 9997370804, এইটা হচ্ছে আশ্রমের বুকিং নাম্বার 9997370804, 9997370804, এই নাম্বারে আপনারা আশ্রমে বুকিং করতে পারেন। আপনাদের সবার কল্যাণ হোক। এবং সবাই মনে রাখবেন যে আগামীবারের প্রোগ্রামেরটাও অ্যানাউন্স এই জন্য করা হচ্ছে যে এবারে বহু লোককে আমরা নিতে পারিনি। আপনারা জানেন কালকেও লোক এসছে যে আমরা যাব, তাদেরকে নিতে পারিনি। তারপর প্রচুর লোক আসছে, প্রচুর লোক টাকা নিয়ে বলছে আমাদের নিয়ে নেন। কিন্তু যেহেতু লেকচারটা আগে হয়ে গেছে, লেকচারের মধ্যে বলা হচ্ছে যদি সিট থাকে নেব, কিন্তু সিট তো নেই। কারণ আমাদের গঙ্গোত্রী যাওয়ার জন্য দুটোর বেশি বাস নিয়ে পাহাড়ে যাওয়া যাবে না। এই গঙ্গোত্রীতে যে বাসে আমরা যাব, সেই বাসের 42টা করে সিট, তাতে 2-1 বেশি নেওয়া যায়। তাতে আমাদের 89 জন লোক অলরেডি বুকিং হয়ে গেছে। তার বেশি লোক নিলে আমরা লোককে সামলাতে পারবো না। সেই জন্য আপনাদেরকে জানিয়ে দেওয়া হচ্ছে যে সবাই আপনারা আগামী বছর যত লোক যাবেন কাউকে মানা করা হবে না। মানে আপনারা যারা কুরুক্ষেত্রে যাবেন, বৃন্দাবনে যাবেন, এগুলো আমার জায়গা, এখানে কোনো অসুবিধে নেই। সবাই ভালো থাকবেন এবং সবাই প্রোগ্রামগুলো শেয়ার করে দেবেন। যেমন আমাদের সচিন শেয়ার করছে, তেমনি আমরা এখানে দেখছি ঋতুপর্ণা দাস ইজ ওয়াচিং, ঋতুপর্ণা দাসও দেখছেন, অনেকেই দেখছেন। সচিন তোমার দেখছেন, আমাদের ভাগীরথী দেবী, আমাদের গীতা দেবী, আমাদের অন্যান্য ভক্ত, আমাদের সীমা দেবী, সীমা ঘোষ, এরা সবাই দেখছেন। অতএব সবাই প্রোগ্রামকে শেয়ার করে দেবেন, যাতে সবাই জানতে পারে যে আগামী বছরের প্রোগ্রামের জন্য মহারাজ ফিরে আসবেন ডিসেম্বরে। আমরা তার পরেই কিছু টাকা দিয়ে বুকিং করে নেব, তাহলে আমরা সবাই মহারাজের সঙ্গে যেতে পারবো এবং অ্যারেঞ্জমেন্ট আমাদের কোনো অভাব নেই। কারণ আমরা যে গেস্ট হাউস বা যে হোটেল, যে ধর্মশালাতে থাকবো, সেটা হচ্ছে আপনার কুরুক্ষেত্রে হচ্ছে জাঠ ধর্মশালা। সেখানে প্রায় 150-200 রুম আছে। সেই জন্য আমাদের যাত্রীদের কোনো অসুবিধে নেই। আর আমাদের বৃন্দাবনে তো নিজের আশ্রম, নিজেদের গেস্ট হাউস, কোনো অসুবিধা নেই। সবাই ভালো থাকবেন। और सचिन भैया तुम आ गए, और तुम्हारा वॉचिंग देख करके मुझे लग रहा है कि तुम आ गए हो, तो वृंदावन का थोड़ा ध्यान रखना। और 1 तारीख को नील का एडमिशन भी कराना है, वो सब देख लेना। और सब लोग मेरा स्नेह आशीर्वाद, आप सभी को मेरा प्यार भरा आशीर्वाद। काल रात को अकस्मात प्रेमानंद महाराज अस्वस्थ हो गए थे, लेकिन फिर डॉक्टर ने टेस्ट करके बोला बहुत साल हो गए, उनका दोनों किडनी फेल हो गया। लेकिन हमने सुबह देखा कि प्रेमानंद महाराज स्वस्थ हो गए। प्रेमानंद महाराज बिल्कुल स्वस्थ हो गए। डॉक्टर ने चेकअप करके उनको छोड़ दिया, बोल के महाराज का कोई तकलीफ नहीं है। महाराज ने दोनों किडनी फेल हो जाने के बाद एक किडनी का नाम राधा, एक किडनी का नाम कृष्ण रखा। तो उनका किडनी बीमारी सब ठीक है। सभी प्रकार से हमारे प्रेमानंद महाराज सिद्ध महात्मा वृंदावन के हैं और वो अभी स्वस्थ हो गए हैं। ये सुबह मैंने ये खबर 4 बजे मैंने देखा, तो देख के मुझे अच्छा लगा, बहुत अच्छा लगा। और आप लोग भी सुनकर खुश होंगे कि हमारे प्रेमानंद महाराज ठीक हो गए हैं। तो ऋषिकेश महाराज जी सचिन तो ऋषिकेश में है क्या? तो ठीक है, कोई बात नहीं, अच्छी बात है। ठीक है, फिनिश करते हैं प्रोग्राम को, सब शेयर कर दो।